ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। বিসিবি পুনর্গঠনের মিশনে বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আলোচিত বোর্ড সভা, যেখানে নাজমুল হাসান পাপন পদত্যাগ করলে নতুন সভাপতির দায়িত্ব পেতে পারেন ফারুক আহমেদ। তার আগে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় পরিচালক মনোনীত হওয়ার কথা ফারুক এবং নাজমুল আবেদিন ফাহিমের। তবে অন্তর্বর্তী কোনো কমিটি না, পদত্যাগ বা শূন্য স্থানে নতুন পরিচালক মনোনীত করেই পুনর্গঠন হতে পারে বোর্ড। দেশের বাইরে থাকা পাপন সভায় ভার্চুয়ালি যোগ দেওয়ার কথাও রয়েছে। বিসিবির গেটে একটা পোস্টার বা ব্যানার শোভা পাচ্ছেন। দুর্নীতি ও রাজনীতি মুক্ত বিসিবি চাই, কোনো রকম দল বা ক্ষমতার অপপ্রয়োগ চলবে না। তরুণদের এই দাবির শুরুটা হয়তো হতে যাচ্ছে আগামী বুধবার। জরুরি যে বোর্ড সভা ডাকা হয়েছে, সেখানে নতুন এক শুরুর স্বপ্ন দেখা হচ্ছে। ঐতিহাসিক বললেও ভুল হবে না, প্রায় এক যুগের নাজমুল হাসান পাপনদের যে দাপট, যে বিসিবি, সেটা সম্ভবত শেষ হতে যাচ্ছে এই বোর্ড সভা। বহুল আলোচিত এই বোর্ড সভা মিরপুরে না, হবে ক্রীড়া মন্ত্রণালয়ে। জরুরি বোর্ড সভা বলে 9 জন পরিচালকের উপস্থিতিতে কোরাম পূরণের কোনো বাধ্যবাধকতাও নেই, যেখানে ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা রয়েছে বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনের। যদি তিনি পদত্যাগ করেন, তখন উপস্থিত পরিচালকদের মধ্যে সভাপতির দায়িত্ব পাবেন একজন। সব ঠিক থাকলে নতুন সভাপতি হতে যাচ্ছেন ফারুক আহমেদ। তার আগে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় প্রথমে কাউন্সিলর, পরে পরিচালক হয়ে আসবেন ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম। জালাল ইউনিসের পদত্যাগের আহমেদ সাজ্জাদুল ববিকে সরিয়ে দেয় সৃষ্ট শূন্য পদে আসবেন তারা। আলমগীর আলোর মৃত্যুজনিত কারণে বরিশাল বিভাগের পরিচালক পদ ফাঁকা, আর যারা স্বইচ্ছায় পদত্যাগ করবেন, সেখানে একে একে আসবেন নতুন পরিচালকরা। যেখানে তামিম ইকবাল খান সম্মতি দিলে তাকেও রাখা হতে পারে কমিটির গুরুত্বপূর্ণ পদে। পরিচালক হওয়ার দৌড়ে আছেন খালেদ মাসুদ পাইলটও। সাবেক এই অধিনায়কের কাছে প্রশ্ন ছিল, যদি আসেন তবে কোন জায়গায় পরিবর্তন করবেন বিসিবিতে। কে প্রেসিডেন্ট হচ্ছে নট ইম্পর্টেন্ট হচ্ছে ক্রিকেটের যে কালচারটা, সেইটা খুবই ইম্পর্টেন্ট ছিল। যে আপনি যখন আম্পায়ার দিয়ে যখন ম্যাচ হারানো জিতানো করছেন, তখন কিন্তু কোচেরও কোনো ভূমিকা নেই। খেলোয়াড় ভালো মূল্যায়নও করতে পারছেন না, কে ভালো খেলোয়াড় কে খারাপ খেলোয়াড় মূল্যায়ন করতে পারছেন না। অনেক বড় টিম আছে যে টিমে 400, 500, 700 রান করছেন, তো দেখা গেলো যে আম্পায়ার ওখানে আউট দিচ্ছেন না, লেগ বিভার হচ্ছে, কিন্তু দেখা গেলো সেকেন্ড টাইম চান্স পেয়ে 70-80 রান করছে। পাইলটদের সাথে কর্পোরেট একজন ব্যক্তিত্ব, একজন সাবেক নারী ক্রিকেটার, সাবেক পরিচালকদের নামও আছে সম্ভাব্য তালিকায়। যমুনা স্পোর্টস, ঢাকা। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে যুক্ত হচ্ছেন MM কায়সার, সম্পাদক স্পোর্টস বাংলা। কায়সার ভাই, আমন্ত্রণ আপনাকে স্পোর্টস লাইভে। এবং এমন একটা সময় চলছে, একটা ট্রানজিশনাল ফেজ চলছে, অনেক বিষয় আলোচনা রয়েছে। প্রথমত যে কোয়েশ্চেনটা, যে কিউরিওসিটিটা মাথার মধ্যে আছে, সেটা হচ্ছে বোর্ড সভা বিসিবির বাইরে কেন, এবং এটার আমি যদি কনসিকুয়েন্স চিন্তা করি, সেক্ষেত্রে এইখানে আবার রাজনৈতিক হস্তক্ষেপের কোনো অভিযোগ চলে আসতে পারে কিনা। যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এর আগেও কিন্তু বোর্ড সভা শুধুমাত্র যে আপনি ক্রিকেট বোর্ডে হয়েছে তা কিন্তু না, আপনি 5 স্টার হোটেলেও হয়েছে, আপনি কক্সবাজারেও হয়েছে, সেটা হতেই পারে, সেটা ক্রিকেট বোর্ড এক ধরনের আয়োজন করে থাকে। কিন্তু আপনি এই প্রথমবারের মতো খুব সম্ভবত NSC অথবা মন্ত্রণালয়, আমি এখন পর্যন্ত নিশ্চিত না যে আপনি সচিবালয় হবে নাকি এটা NSC-তে হবে, কালকের হওয়ার আগ পর্যন্ত জানা যাচ্ছে না। তারপরে আপনি যে আশঙ্কাটার কথা বললেন, সেই আশঙ্কাটা কিন্তু রয়েই যাচ্ছে। এবং আপনি জানেন যে প্রক্রিয়ায় বোর্ড পুনর্গঠনের কথা আমরা প্রথম দিকে শুনেছিলাম, যে কোনো ধরনের যাতে সমস্যা তৈরি না হয়, ICC যেন কোনো ধরনের আপনার ব্ল্যাকলিস্টেড করার সম্ভাবনা, মানে আশঙ্কা যেন তৈরি না হয়, সে ধরনের একটা বিষয়টা মাথায় রেখেই কিন্তু এই পুরো বিষয়টা ওইরকমভাবে চলছিল। কিন্তু এখন আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আপনি যে আশঙ্কার কথা বলছেন, সেই আশঙ্কাটা কিন্তু ফলে যেতেও পারে। তাহলে কি ফারুক আহমেদই হচ্ছেন পরবর্তী বোর্ড সভাপতি? আপনার কাছে কি মনে হয়? এখন পর্যন্ত যে বিষয়টা, প্রথম কথাটা হলো যে এখন পর্যন্ত আমরা কিন্তু জানি না যে পাপন ভাই বা আপনি নাজমুল হাসান পাপন পদত্যাগ করছেন কিনা বা করবেন কিনা। তিনি পদত্যাগ করার পর কিন্তু আপনি পুরো প্রক্রিয়াটা শুরু হবে। তারপর আমার কাছে মনে হয় যে যেভাবে পুরো প্রক্রিয়াটা এই পুনর্গঠনের জন্য যেদিকে ছিল, সেটা কিন্তু আরও সফিস্টিকেটেড কায়দা হতে পারতো। দেখুন, নাজমুল হাসান পাপন পদত্যাগ করবেন, সেটা কিন্তু এর আগে আমরা কোনো এক বোর্ড পরিচালক বলেছিলেন খুব সম্ভবত 2 দিন বা 3 দিন আগে। এখন 3 দিন হয়ে গেল, এখন পর্যন্ত তার পদত্যাগ তিনি যদি করার ইচ্ছা প্রকাশই করে থাকেন, ইউ জাস্ট নিড এ মেসেজ
একটা মোবাইলে একটা ছোট্ট মেসেজ কিন্তু যথেষ্ট। এটার জন্য আমার মনে হয় না যে আপনার বোর্ড ডাকতে হবে বা বোর্ড সভায় তিনি উপস্থিত হয়ে ভার্চুয়ালি উপস্থিত হয়ে এটা আনুষ্ঠানিকভাবে বলবেন, সেটাও কোনো প্রয়োজন ছিল না। তারপরও জানি না যারা এই কাজটুকু করছেন অথবা যে পুনর্গঠন প্রক্রিয়ার সঙ্গে রয়েছেন তাদের হয়তো অন্য কোনো ধরনের চিন্তাভাবনা রয়েছে। আর একটা বিষয় একটু যোগ করি, সেটি হলো যে আপনি কোন কোন পরিচালক আসবেন এখন পর্যন্ত কিন্তু আমরা জানি না। অনেক পরিচালকের তো আমি নিজে কথা বলার চেষ্টা করেছি, অনেক পরিচালকের সঙ্গে কিন্তু আমি যোগাযোগই করতে পারিনি। যেটা আমরা জানতে পেরেছি যে অনেক পরিচালক কিন্তু আপনি নিখোঁজ রয়েছেন বা পালিয়ে যারা রয়েছেন বা তারা হয়তো দেশের মধ্যেও নেই, দেশেও নেই। বাট কালকের এই আরেক জায়গায় আমি দেখলাম যে অনেকে বলছেন যে যে আপনার সংবিধানে বা গঠনতন্ত্রে যা রয়েছে যে আপনার 9 জন বোর্ড সভাপতি যদি থাকেন তাহলে এটাকে আপনি হয়তো একটা লেজিটিমেসি পাবে বা কোরাম হবে। কিন্তু যেহেতু এটা আমরা যতদূর জানি যে যেহেতু এটা একটু আপনার জরুরি বোর্ড সভা, এখানে কোরামটা বড় কোনো বিষয় না। এখানে 4-5 জন থাকলেও কিন্তু সেরকম হয়ে যাবে। কিন্তু 4-5 জন যদি থাকেন বা 5-6 জনও যদি থাকেন, সেটা কতখানি আপনার লেজিটিমেসি পাবে সেটার বিষয়টা একটা কিন্তু রয়ে যাচ্ছে। তারপরেও আমি মনে করি যে যদি একটা সুন্দর সফিস্টিকেটেড কায়দায় সব কিছু এই ট্রানজেকশনটা হয়, যেটা আমি কিন্তু অনেক একদিন আগে এই অনুষ্ঠানেই বলেছিলাম যে আপনি ট্রানজেকশনটা যদি যত সফিস্টিকেটেড কায়দায় এবং যত সুন্দরভাবে হবে, দেখবেন যে আপনি তখন কিন্তু আসলেই ফুলের মালা দিয়ে নতুনকে বরণ করে নেওয়া হবে এবং যিনি চলে যাবেন তাকেও ফুল দেওয়া হবে। কিন্তু আমার মনে হয় না যে প্রক্রিয়া পুরো জিনিসটা যাচ্ছে তাতে এখন এখানে আপনার মানে সৌন্দর্যটুকু থাকছে। শেষ করছি আমি ছোট্ট একটা বলে, সেটি হলো যে এখন পর্যন্ত আমরা জানি যে এনএসসি থেকে 2 পরিচালককে পদত্যাগ করতে বলা হয়েছিল, তার মধ্যে একজন পদত্যাগ করেছেন এবং একজন এখন পর্যন্ত পদত্যাগ করেননি। তো তার ভূমিকাটা কি হবে অথবা এই বিষয়টা আইসিসি কেমনভাবে দেখবে সেটা একটা জটিলতার মধ্যে পড়ে যেতে পারে। এই মুহূর্তে আরেকটা জায়গা এক্সপেকটেশন অনেকাংশে বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে ফারুক আহমেদ, যিনি হয়তোবা যদি তিনি প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, তিনি হতে যাচ্ছেন বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটার যিনি বিসিবি প্রধানের দায়িত্ব পালন করতে যাবেন। এক্সপেকটেশন অনেক বেশি, চ্যালেঞ্জটা তো নিশ্চয়ই অনেক বেশি। আমরা তো এমন কাউকে দেখতে চেয়েছিলাম, কিন্তু দুঃখজনক বিষয় হলো সেরকমভাবে কিন্তু দেখতে পাইনি। এর আগে আমরা যাকে মানে আপনার যতজন ক্রিকেটার ছিলেন, এক্স ক্রিকেটার যারা ছিলেন, ক্যাপ্টেন যারা ছিলেন, তাদেরকে যদি আরও বড় পোস্টে আমরা দেখতে পেতাম, তাদের কাছ থেকে আমরা যে ধরনের চিন্তাভাবনা বা তাদের ক্রিকেট জ্ঞান যেরকম সেটা যদি তারা ফুললি এখানে ইমপ্লিমেন্ট করতে পারতেন, তাহলে দেখতেন যে হয়তো বাংলাদেশ ক্রিকেট আজকে যে পর্যায়ে যে স্থবিরতার মধ্যে রয়েছে সেটা হয়তো থাকতো না। তারপরও ফারুক ভাই যদি এই পোস্টে আসেন তাহলে তার কাছ থেকে অনেক বড় ধরনের আশা কিন্তু থাকবে, এটা তিনিও জানেন। এবং এর আগের বোর্ড সভাপতি যারা ছিলেন তারা আপনি ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ড তাদের ছিল, হয়তো সংগঠক তারা ছিলেন, তারা ক্রিকেট খেলেননি, কিন্তু তারপরও আমার কাছে মনে হচ্ছে যে ফারুক ভাইয়ের জন্য এই চ্যালেঞ্জটা অনেক বেশি হবে। এবং আমি একদিক থেকে আশাবাদী যে এই ধরনের চ্যালেঞ্জ ফারুক ভাই তার প্রধান নির্বাচক হিসেবে যখন ছিলেন তখনও তিনি সেটি আপনি জিততে পেরেছিলেন। এই ধরনের চ্যালেঞ্জ যখন ক্রিকেটার ছিলেন তখনও পেরেছেন। সো আমার কাছে মনে হচ্ছে যে তিনি সংগঠক হিসেবে পারবেন। আমি একটা কোয়েশ্চেন মাঝখান দিয়ে একটু করতে চাই, সেটা হচ্ছে যে কায়সার ভাই নেক্সট বিসিবি ইলেকশন হওয়ার কথা 2025-এর অক্টোবর মাসে। সো আলটিমেটলি এখন যারাই দায়িত্ব গ্রহণ করবেন নতুন, আমি জানি না প্রসিডিউরটা কী হবে, সেক্ষেত্রে হয়তো বা কয়েকজন পদত্যাগ করবেন, তার জায়গায় নতুন আসবেন, বা ফারুক আহমেদ যদি প্রধান হিসাবে যুক্ত হন, টাইমটা আসলে খুব টাইম ফ্রেমটা অনেক কম কিনা? কারণ আপনি তো ড্রাস্টিক্যাল চেঞ্জ উইদিন 6-7 মান্থস এটা এক্সপেক্ট করা যায় না। না, এখন দেখতে হবে যে বোর্ড সভাপতি নাজমুল হোসেন পাপন পদত্যাগ করার পরে বাদবাকি যারা বোর্ডের যারা রয়েছেন পরিচালকরা, তারাও সবাই একসঙ্গে পদত্যাগ করছেন কিনা, সেটা যদি তারা যদি একসাথে উইলিংলি পদত্যাগ করে থাকেন আগের বোর্ডের পরিচালকরা, তখন ধরেন পুরো বিষয়টা একভাবে যেতে পারে। আর যদি সেখান থেকে তারা যদি পদত্যাগ করতে না চান, তখন আপনি এই বোর্ডটা অন্তর্বর্তীকালীন হিসাবে কিভাবে চালাবেন সেটাও কিন্তু একটা বিষয়টা রয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে সহজ সমাধানটা ছিল যে আপনি পুরো প্রক্রিয়াটা নিয়ে সিও এবং বিসিবির একজন সিনিয়র পরিচালক যদি এই পুরো বিষয়টা আইসিসির সাথে একটু কমিউনিকেট করতে পারতেন এবং এটা যদি 24 ঘন্টার মধ্যে এই সমস্যার সমাধানটা করা যেত, তাহলে আজকে কিন্তু এতদিন পরে এসে আমাদের এরকমভাবে সভা ডাকতে হতো না বা এই ধরনের আপনার বিষয়টা করতে হতো না। সো এই বিষয়টা খুব সম্ভবত সেভাবে যদি করা যেত, তাহলে যে সফিস্টিকেশনের কথা আমরা বলছি বা যে সুন্দর ট্রানজেকশনের কথা আমরা বলছি সেভাবে হতে পারতো। কায়সার ভাই, আপনি কথায় কথায় বলছিলেন যে এমন অনেকে আছে যারা এখন পর্যন্ত দায়িত্বে আসেনি, পদত্যাগ করেও নি এবং দায়িত্বেও আসেনি, এমন অনেকের কথা বলছেন। অনেকে আছেন যারা হয়তো পদত্যাগ করবে। আপনার অ্যাজাম্পশনে অথবা আপনার কাছে তথ্য আছে এমন কোনো নাম আছে কিনা? না, দেখুন, যাদের সাথে যেমন ইসমাইল হোসেন মল্লিক, তার সাথে কিন্তু টেলিফোনে ঢোকা যাচ্ছে না। তিনি ক্রিকেট বোর্ডের অনেক প্রভাবশালী একজন পরিচালক ছিলেন, কোনো সন্দেহ নেই। তিনি দেশে আছেন কি দেশের বাইরে রয়েছেন সেটাও কিন্তু জানা যাচ্ছে না। এর আগে আমরা দেখেছি যে ক্রিকেট বোর্ডের যত বড় ধরনের যে কোনো বিষয়ে আপনার সিদ্ধান্ত নিতে হলে তিনি কিন্তু সেই সিদ্ধান্তের সঙ্গে থাকতেন তিনি।
এবং এই ধরনের আপনি আরও কয়েকজন পরিচালক রয়েছেন, বিশেষ করে যারা ক্রিকেট বোর্ডের সাথে পরিচালক হিসেবে ছিলেন এবং কয়েকজন এমপিও ছিলেন, তাদেরকেও খুঁজে পাওয়া যাচ্ছে না বা তারা যোগাযোগও করেননি এখন পর্যন্ত। বাট আপনি যদি প্রক্রিয়াগতভাবে তাদেরকে বাদ দিতে চান, তাহলে যে জিনিসটা হলো যে আপনাকে 3টা বোর্ড মিটিং ডাকতে হবে এবং সেই 3টা বোর্ড মিটিংয়ে তারা যদি উপস্থিত না থাকেন তখন আপনি তাদেরকে সরাতে পারবেন। তো এটা অনেক জটিলতার বিষয়, অনেক লম্বা দীর্ঘমেয়াদী বিষয়। আপনি এই কারণে আমি বললাম যে এনাদের সাথে অথবা কোনো একটা প্রসেসে কারোর সাথে তাদের সাথে যাদের কমিউনিকেশন আছে তাদের সাথে যোগাযোগ করলে তারা যদি স্বেচ্ছায় পদত্যাগ করতেন তাহলে পুরো বিষয়টা একটা সুন্দরভাবে যেত। আর তারা যদি এখন না সরতে চান তখন আমার কাছে মনে হচ্ছে যে জটিলতার আশঙ্কা আমরা করছিলাম সেই জটিলতার গর্তে পড়বে বিসিবি। এই পুরো প্রসেসটা কি আপনার কাছে একটু স্লো মনে হচ্ছে? আর যদি মনে হয় সেটার কারণটা কি হতে পারে? যেটা আমি বললাম যে এটা অবশ্যই স্লো মনে হচ্ছে, কারণটা হলো যে আপনি 7 তারিখ বা 8 তারিখে খুব সম্ভবত শপথ গ্রহণ হয়েছে এই অন্তর্বর্তী সরকারের। আজকে কিন্তু আপনি 20 তারিখ। আমার মনে হয় যে এই পুরো বিষয়টা 24 ঘন্টার মধ্যে সমাধান করা যেত। যে প্রক্রিয়ার কথাটা আমি বললাম যে সিও এবং ক্রিকেট বোর্ডের আরও দুজন সিনিয়র যে পরিচালক রয়েছেন তারা যদি সরাসরি আইসিসির সাথে কমিউনিকেট করতে পারতেন। সো আমার কাছে মনে হচ্ছে যে পুরো বিষয়টার সিদ্ধান্তটা নিতে একটু দেরি হয়ে গিয়েছে এবং ইন দি মিন পিরিয়ডে যে পরিচালকরা যারা রয়েছেন তারা অনেকে পদত্যাগ করবেন বলে আগে সিদ্ধান্ত নিয়েছিলেন, এখন হয়তো তারা দেখছেন যে দেখি না পদত্যাগ করলে না কি হয়। সো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে পুরো জিনিসটা মানে শুরুর দিকে যেরকমভাবে একটা সমাধানের আমরা চিন্তা করছিলাম সেদিকে না গিয়ে ক্রমশ বিষয়টা একটা জটিল পর্যায়ে চলে গিয়েছে। কায়সার ভাই, আমাদের যমুনা টেলিভিশনের হাতে একটা রিপোর্ট আছে, রিপোর্টটা এই মুহূর্তে সম্পাদনার টেবিলে আছে যতদূর আমি শুনতে পেরেছি। তবে রিপোর্টটা আসলে এরকম যে সরকার পরিবর্তনের রাতেই বিসিবি থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি সরিয়ে ফেলার প্রমাণ যমুনা টেলিভিশন পেয়েছে, যে এখানে বিসিবি বন্ধ থাকলেও রাত 9:45টার দিকে অন্তত 3টা ব্যাগে কাগজ ছড়ানোর প্রমাণ আছে। কিন্তু বিসিবির সিইও তিনি এই ব্যাপারটা অস্বীকার করেছেন, তিনি ব্যাপারটা জানেন না বলছেন। অনেক দীর্ঘ সময় ধরে তিনি দায়িত্বে আছেন, তো আলটিমেটলি তিনি বলছেন জানেন না। যদি এরকম হয়ে থাকে, বাট যমুনা টেলিভিশনের কাছে প্রমাণ আছে, আশা করছি কিছুক্ষণের মধ্যে আমরা রিপোর্টটাও দেখাতে পারবো। বাট সিইও যখন বলছেন জানেন না, প্রবলেমটা কোথায়? না দেখুন, এই ধরনের ঘটনা যে ঘটতে পারে এটাও কিন্তু আপনাকে একটু আগে অ্যাজাম্পশন করতে হতো। অন্তর্বর্তী সরকারের যারা রয়েছেন তার যে উপদেষ্টা রয়েছেন তার আশেপাশে যারা পরামর্শদাতা হিসেবে রয়েছেন তাদের এই জিনিসটা আনা উচিত ছিল। এবং এই কারণে আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, সেটা হলো যে আপনি যখনই যে সিদ্ধান্ত নেবেন সেটার জন্য যদি দেরি করেন দেখবেন যে আপনি কিন্তু জটিলতাটা বাড়তে থাকে। এই ক্ষেত্রে যেটা করা উচিত ছিল সেটা হলো যে আপনি যে কোনো একজন শুরুতে আপনার বোর্ড সভাপতি চেঞ্জ না করার বা আপনি বোর্ডের পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে যদি এই বিষয়টা একটা সিদ্ধান্ত নিতেন যে আমরা এখানে একটা অডিট করব, একটা সার্বিকভাবে একটা অডিট করব এবং কোনো অডিটরকে যদি আপনি নিয়োগ দিতেন তাহলে আপনি আজকে যে বলছেন যে অনেকগুলো কাগজ সরিয়ে ফেলা হচ্ছে অথবা হিসেব একটা অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন এই জটিলতাগুলো হয়তো আসতো না। তারপরও আমি মনে করি যে এখনও টাইম শেষ হয়ে যায়নি বা সময় শেষ হয়ে যায়নি। এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে এই ক্রিকেট বোর্ডের এই ধরনের জটিলতা যেন আরও তৈরি না হয়, এই কারণে একজন খুব দ্রুত গতিতে একজন প্রশাসক না, আমি বলবো যে একজন অডিটর নিয়োগ করা উচিত। ক্রিকেট বোর্ড এর আগে কখনো যে অডিটগুলো যেগুলো করেছে সেটা তাদের লোকজনদের দিয়ে করানো হয়েছিল এবং সেটা বছরে একবার আমাদের কাছে আমরা জানতাম পেশ করা হতো। বাট আমার কাছে মনে হচ্ছে যেহেতু পুনর্গঠনের কথাই আপনি বলছেন বারবার, তাহলে এখানে যেন আর্থিক যে সমস্যাগুলো রয়েছে বা যে ধরনের বিষয়ের আশঙ্কা আমরা করছি সেটা যেন সরাসরিভাবে সবাই যেন জানতে পারে এবং এই বিষয়টা যেন আর জটিলতার পর্দায় না পড়ে। এই কারণে এখানে অবশ্যই কিন্তু আপনার একজন অডিটর নিয়োগ করা উচিত। আমরা রিপোর্টটা দেখে আসবো, কারণ রিপোর্টটা অলরেডি আমাদের হাতে চলে এসেছে। সরকার পরিবর্তনের রাতেই বিসিবি থেকে গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলার প্রমাণ পেয়েছে যমুনা টেলিভিশন। বিসিবি বন্ধ থাকলেও রাত 9:45টার দিকে অন্তত 3টি ব্যাগে কাগজ ছড়ানোর প্রমাণ আছে। যদিও বিসিবি প্রধান নির্বাহী বলছেন তিনি কিছুই জানেন না। এদিকে রীতিমতো বোমা ফাটিয়েছেন খালেদ মাসুদ পাইলট। তার দাবি বেশি টাকার প্রস্তাব থাকলেও তার থেকে অর্ধেক দামে সত্ত্ব বিক্রি করেছে বোর্ড কর্তারা। শুধু তাই না, বিপিএলে শুধু ম্যাচ না, পাইলট বলছেন ক্রিকেটার অকশনও নাকি ফিক্সড। গণ অভ্যুত্থানের সরকার বদলের দিন, ঘড়িতে তখন রাত 9:17, বাইরে তখন ছাত্র জনতার বিজয় উৎসব। তখন বিসিবির সিসি ক্যামেরায় ধরা পড়ে এই ছবি। পিঠে ব্যাকপ্যাক নিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে দিয়ে বের হয়ে যাচ্ছেন একজন, পেছনে দেখা যায় আরও এক যুবককে। শুধু তাই নয়, রাত 8:15টার কাছাকাছি নিচে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল আরও কয়েকজনকে। অনেকেরই পিঠেই ছিল ব্যাগ, সবার মুখেই ভীত সন্ত্রস্ত। রাতের বেলা কি হয়েছিল, কি বা সরানো হয় সেদিন, প্রশ্ন ছিল বিসিবির প্রধান নির্বাহীর কাছে। এই বিষয়টা আমি আপনাদের মিডিয়াতেই দেখেছি, বাট এই বিষয়টা নিয়ে আসলে কথা বলার এখনো সুযোগ হয়নি, আমরা কথা বলবো।
বিসিবিতে যে নানা অনিয়ম হয়েছে সেটা এখন সবার মুখে মুখে। খালেদ মাসুদ পাইলট বিসিবির মার্কেটিং বিভাগ নিয়ে করলেন বিস্ফোরক অভিযোগ। বোর্ডের প্রতাপশালী পরিচালক ইসমাইল হায়দার মল্লিক যেখানে ছড়ি ঘোরাতেন, সেখানে কিভাবে দুর্নীতি হয়েছে তারই বর্ণনা দিলেন কর্পোরেট এক প্রতিষ্ঠানে কর্মরত সাবেক অধিনায়ক। বিপিএল তো অনেক বড় একটা মার্কেটিংয়ের জায়গা, সুন্দর জায়গা, ব্র্যান্ডিংয়ের জায়গা। তো আমি একবার অফার দিয়েছিলাম যে ওনারা স্পন্সর পাচ্ছে না। তখন আমি বলেছিলাম যে পুরো প্যাকেজ গ্রাউন্ড সহ সব কিছু যদি দেন, আমি একটা টাকা অফার করেছিলাম। তো পরবর্তীতে এই দেখবো পরবর্তী শুনলাম যে টুর্নামেন্টের ঠিক 5 দিন আগে না 7 দিন আগে শুনলাম যে তার অর্ধেক টাকা এটা দিয়ে দিয়েছে। আপনি যেটা অফার করছেন? হ্যাঁ, আমি যেটা অফার করেছি তার অর্ধেক টাকা দিয়েছে। তো শুধু তাই না, বিপিএল নিয়েও আছে তার অভিযোগ। ম্যাচের সাথে ক্রিকেটারদের প্লেয়ার্স ড্রাফটেও যে অনিয়ম হতো সেটাও জানিয়েছেন পাইলট। টিমগুলোতে ম্যানেজার যে নিয়োগ করা হয় ক্রিকেট বোর্ড থেকে নিয়োগ দিতে হয় বেশিরভাগ ক্ষেত্রে রিলেশনের মাধ্যমে, যে আচ্ছা আপনার টিম নেন, আমি ঠিক সব করে দেবো, আপনি তো জানেন না ক্রিকেট, আমি সব করে দেবো। তো ম্যানেজারগুলোকে সব নিয়োগ দিতে হয়েছে, 6টা টিমে বা 7টা টিমে ম্যানেজার নিয়ে দিয়েছে। আচ্ছা কোচ একে দিয়ে দিলাম ভাগ করে, প্লেয়ার মানে কোচে ভাগ দিলাম। আমি যতটুকু জানি অনেক প্লেয়ার বিপিএল টিম পায় নাই। কেন পায় নাই? এখান থেকে ইন্ডিকেশন দেওয়া হয়েছে অপশনে, এই কোচগুলোকে এই প্লেয়ারগুলোকে ডাকবা না। এটা তো হতে পারে না। তাকনমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। আপডেট দিয়ে নিই পাকিস্তান বাংলাদেশ টেস্ট সিরিজের খবর। 2 ম্যাচ সিরিজের প্রথমটিতে কাল সকাল 11:30টায় মুখোমুখি হবে দুই দল। অতীতে পাকিস্তানের সঙ্গে 13 টেস্ট খেলে জয়হীন বাংলাদেশ এবার চায় নতুন ইতিহাস করতে, বলছেন ক্যাপ্টেন নাজমুল শান্ত। সেই সাথে গত কয়েক সিরিজে বাজে পারফর্ম করা ব্যাটিং ডিপার্টমেন্ট এবার রানে ফিরবে এমনটাই প্রত্যাশা এই দলপতির। সিরিজে মোটা দাগে ফেভারিট পাকিস্তান, তবে বাংলাদেশকে ভালো দল বলছেন স্বাগতিক অধিনায়ক শান মাসুদ। কায়সার ভাই, আমরা বিরতির আগে দেখছিলাম যে নথিপত্র চুরি বা কিছু কতিপয় ব্যক্তি হয়তো বা নিয়ে যাচ্ছে, সেই সব ব্যাপার নিয়ে একটা প্রতিবেদন আমরা দেখছিলাম। আমরা আসলে প্রায় অনেক সময় বলেছি এর আগেও বা এখনও বলছি যে আসলে 900 কোটির বোর্ড, আমরা আসলে জানি না এর আয় ব্যয় কীভাবে, সিরিজ যায়, টুর্নামেন্ট যায়, কীভাবে আয় হচ্ছে ব্যয় হচ্ছে, সেটার কোনো রিপোর্ট নাই। এখন যে বিক্ষিপ্ত বিষয়গুলো আসছে সেগুলো কি আপনার কাছে মনে হয় মামলাযোগ্য? না দেখুন, এখন কোন কোন নথি সরানো হয়েছে সেটা যদি আপনি হিসেব না করতে পারেন বা আগে যদি না জানতে পারেন, তাহলে আমার মনে হয় না যে এই মন্তব্যটা করাটা এখনই খুব একটা সমীচীন হবে। তবে সবার আগে আপনি যদি বোর্ডটা পুনর্গঠন করতে চাইছেন, সেই জিনিসটা যখন সিদ্ধান্তটা আপনি নিলেন, তখন এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে সেও অ্যাজাম্পশনটা একটু করা উচিত ছিল। তখন আপনাকে এই ব্যবস্থা নেওয়ার জন্য বা এটা থামানোর জন্য কী কী করা হতে পারে সেটা যদি নিতে পারতেন, তাহলে আজকে এই প্রশ্নটা আসতো না। আর আমার মনে হয় না যে আপনি নথিপত্র সরিয়ে খুব বড় কোনো সুযোগ সুবিধা বা কিছু একটা করতে পারেন বা খুব একটা বড় কোনো কিছু হতে পারে। বড় বিষয়টা হলো যে আপনি যদি অডিটটা ঠিকমতো হয়, সেই অডিটে আপনি গত 13 বা 12 বছরে কোনো ধরনের যদি লুপহোলস থাকে, তখন এই ক্রিকেট বোর্ডে যারা রয়েছেন তারা তো আর পালিয়ে যাচ্ছেন না, তো তাদেরকে সেরকমভাবে অ্যাকাউন্টেবিলিটির পর্যায়ে আমার মনে হয় জানা যেতে পারে। কায়সার ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে অনেকগুলো বিষয় নিয়ে আমরা ব্রিফ ডিসকাশন করার চেষ্টা করেছি, সময়টা এখানে শেষ হয়ে গেছে। আমরা চাচ্ছি যেন খুব সুন্দরভাবে পুরো বিষয়টার একটা সমাধান হোক। একদম, সবাই সেটাই চাচ্ছে। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।